আজকের এই মুভির গল্প প্লেবয় টাইপের একটা ছেলেকে নিয়ে, যে কিনা প্রতিদিন নিত্য নতুন মেয়েদের সাথে রাত কাটায় আর মজা নেয়। তবে তার বন্ধুরা একদিন তাকে চ্যালেঞ্জ দেয়, একটি মেয়ের সাথে রাত কাটাতে হবে তাকে, আর সে যদি চ্যালেঞ্জ জিততে পারে তবে সে আসলেই একজন পুরুষ। ছেলেটিও কিছু না ভেবেই রাজি হয়ে যায়। আর তারপর কি হয় এই প্লেবয় ছেলেটির সাথে, সেটা জানতে হলে পুরো গল্পটি দেখতে থাকুন। কাহিনী শুরু হয় 1931-এ সাংহাই, চায়নাতে। শুরুতেই দেখা যায় ইয়াফান সুন্দরী মেয়ের সাথে রাত কাটিয়ে অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ সেখানে তার গার্লফ্রেন্ড চলে আসে আর তাকে হাতে নাতে এসব করতে ধরে ফেলে। ইয়াফানের গার্লফ্রেন্ড সেই মেয়ের সাথে তর্ক বিতর্ক শুরু করে দেয়, এমনকি হাতাহাতি মারামারি পর্যায়েও বিষয়টি চলে যায়। সে জানতে চায় মেয়েটা কে আর তার বয়ফ্রেন্ডের সাথে তার সম্পর্ক কি, কিন্তু ইয়াফানের এখন এই দুইজনের কারোর প্রতি ইন্টারেস্ট নেই, কারণ সে একটা প্লেবয় আর মেয়ে নিয়ে খেলাই যে তার কাজ। ইয়াফান রুমের বাইরে চলে আসে আর সেখানে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। ইয়াফান ভাবে মেয়েটা বুঝি তার সাথে রাত কাটাতে এসেছে, তাই ইয়াফান তাকে জড়িয়ে ধরে, কিন্তু মেয়েটা ঘাবড়ে যায় আর সেখান থেকে পালাতে চেষ্টা করে। এমন সময় সেখানে ইয়াফানের নানি চলে আসে। তিনি জানান মেয়েটা ডু ফেনিও সম্পর্কে সে ইয়াফানের কাজিন হয়। তারা নর্থ চায়নায় থাকতো, কিন্তু জাপানি সেনারা তার স্বামীকে মেরে ফেলে আর তারপর সে একা হয়ে যায়, তাই এখন থেকে মেয়েটি এখানেই থাকবে। এরপর ইয়াফান ক্ষমা চায় ফেনিওর কাছে। এরপরের দৃশ্যে দেখা যায় একজন বিশাল ধনী বিজনেসম্যান, অর্থাৎ একজন মেয়েকে, যার নাম মু জিও। সে যথেষ্ট ধনী ছিল, তার ব্যবসাও ভালোই চলছিল, কিন্তু সম্প্রতি তার বয়ফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়। তারপর থেকেই সে একা। যাই হোক, এই ব্যবসায়ী মেয়ে জিও একটা ফটোশুট করছিল। এমন সময় সে পেপারে নিউজ খুলে দেখে যে তার এক্স তার থেকে ছোট একটা স্কুলে পড়ুয়া মেয়েকে বিয়ে করেছে, আর তার এক্স বয়ফ্রেন্ডও বিশাল একজন ব্যবসায়ী ছিল, তাই বিষয়টি নিউজে এসেছে। যাই হোক, জিওর বয়ফ্রেন্ড সবসময় বলতো তার একটা ভার্জিন পিওর মেয়ে চাই বিয়ের জন্য, তাই হয়তো বয়সে সে ছোট মেয়েকে বিয়ে করেছে। তো এরপর দেখা যায় ইয়াফান তার নানি আর ফেনিওকে নিয়ে একটি পার্টিতে আসে, আর সেখানে সেই ধনী ব্যবসায়ী মেয়ে জিও এসেছিল। আর ইয়াফান জিওকে আগে থেকেই চিনত, যেহেতু সে একজন নামকরা ধনী ব্যবসায়ী ছিল। যাই হোক, পার্টিতে তাদের মাঝে চোখাচোখি হয় আর এক পর্যায়ে তারা একসাথে গল্প করা শুরু করে দেয়। কিন্তু ইয়াফানের মনে চলছিল অন্য খেলা। সে তো জিওর রূপের শরীরে মুগ্ধ। সে জিওকে এক রাতের জন্য কাছে পেতে চায়, কিন্তু জিও জিনিসটা একদমই পাত্তা দেয় না, বরং কথা ছলে উড়িয়ে দেয়। এখানে আবার জিওর এক্স বয়ফ্রেন্ডের হবু কুচি বউ আসে, যার নাম বেবে। সে এসেছিল তার মায়ের সাথে। তাকে দেখে জিও বেবেকে নিজের কাছে ডাক দেয়। মেয়েটা স্কুলে পড়ে আর বয়স বড়জোর 16 হবে, আর সেও এক সম্ভ্রান্ত ঘর থেকে এসেছে। ইয়াফানের নজর বেবের দিকেও পড়ে, কিন্তু সে যখন আলাপ করতে যাবে তখন বেবের মা কৌশলে তাকে সরিয়ে নেয় সেখান থেকে, কারণ সে বুঝতে পারে ইয়াফানের উদ্দেশ্য ভালো নয়। সে শুধু তার মেয়েকে এক রাতে সঙ্গী করতে চায়। এসব দেখে জিও অবশ্যই ঈর্ষান্বিত হয়। জিও এবার ইরফানকে বলে সে তার এক্সের হবু বউয়ের সাথে রাত কাটাতে পারবে কিনা, কারণ জিওর এক্স ভার্জিন মেয়ে খুঁজছিল, তাই জিও বেবের ভার্জিনিটি নষ্ট করার প্রতিশোধ নিতে চায়। জিও এটা বলে যদি তুমি আমার হেল্প করো তাহলে যা চাইবে তুমি তাই পাবে, এমন কিছু দেব যা তুমি বহুদিন ধরেই চেয়ে এসেছো কিন্তু পাচ্ছিলে না। কিন্তু ইয়াফান জিওকে মানা করে দেয়। সে বলে সে এখন অন্য কাউকে টার্গেট করেছে, যার সাথে সে রাত কাটাতে চায়, আর সেই মেয়ে হচ্ছে তার কাজিন ফেমিও। আসলে স্বামীর মৃত্যুর পর ফেমিও আবার বিয়ে করতে বা নতুন করে কারোর সাথে সম্পর্কে জড়াতে চায় না, নিজের মতো করে সে কাটাতে চায়। কিন্তু ইয়াফান কেন যেন এটা মেনে নিতে পারে না। সে এক প্রকার চ্যালেঞ্জ নিয়ে বসে যে সে ফেমিওর সাথে এক রাত হলেও কাটাবে। এমন সময় ফেমিও সেখানে চলে আসে, আর তাকে দেখে জিও বলে আমার মনে হয় না তোমার এই উদ্দেশ্য সফল হবে। তখন দুজনের মধ্যে একটা বেট হয়। জিও বলে যদি তুমি ফেমিওকে বসে এনে তার সাথে রাত কাটাতে পারো তবে আমি সারা জীবনের জন্য তোমার হয়ে যাব, আর যদি বাজি হেরে যাও তাহলে তোমার সম্পত্তি থেকে কিছু জমি আমাকে দেবে। দুজনেই এই শর্তে রাজি হয়ে যায়। এরপর ইয়াফান শুরু করে ফেমিওকে পটানোর কাজ। প্রথমে সে আলাদা আলাদা লুক নিয়ে ফেমিওর সামনে হিরো সেজে হাজির হয় তাকে ইমপ্রেস করার জন্য, কিন্তু ফেমিও তাকে ভাই আর প্লেবয় হিসেবেই দেখে, তাই তেমন পাত্তা দেয় না। এক পর্যায়ে ইয়াফান ফেমিওকে বলে তুমি কি আমাকে সেরকম ভাবো যেরকম বাইরের মানুষ আমাকে ভাবে? ফেমিও বলে না, আমি তেমন ভাবি না, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখেছি তার উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। প্রথম দিন যখন ফেমিও আর ইয়াফানের দেখা হয় তখন ইয়াফান অনেকটা জোর করেই ফেমিওকে জড়িয়ে ধরে আর তার সাথে অশালীন আচরণ করে। এটা থেকেই ফেমিও বুঝতে পারে যে ইয়াফান ভালো মানুষ নয়। এদিকে বেবের ছবি আঁকার অনেক শখ ছিল, তাই তার মা বাসায় একজন আর্টের টিচার রেখে দেয়, কিন্তু সেই টিচার অনেক হ্যান্ডসাম ছিল। বেবের বয়সের সাথে সেই ছেলের বয়স কাছাকাছি ছিল, আর তার নাম ছিল ডাই। আর বেবেও তাকে পছন্দ করে, আর কিছুদিনের ভেতরেই প্রেমে পড়ে যায়। বয়সটাও তো দেখতে হবে, এখন তো প্রেমে পড়ারই বয়স, আর কে না চায় সমবয়সী সুন্দর পুরুষ বাদ দিয়ে বেশি বয়সের পুরুষকে বিয়ে করতে। একদিন জিও বেবে আর তার টিচারকে একসাথে দেখে ফেলে,
আর তারপর সে ওই টিচার সম্পর্কে ইনফরমেশন জোগাড় করতে শুরু করে। এদিকে ইয়াফান ঘরের লাইট নষ্ট করে রাখে যাতে লাইট ঠিক করার নামে ফেমিউকে সিডিউস করতে পারে অন্ধকারের মধ্যে, কিন্তু সেটা সম্ভব হয় না কারণ ফেমিউ যথেষ্ট স্ট্রিক্ট ছিল। অন্যদিকে বেবে তার বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। একদিন সে তার বিয়ের গ্রাউন্ড ট্রায়াল দিচ্ছিল, তখন সেখানে রেজিও এমনকি ডাইও ছিল। বেবে কনের পোশাক পরে আসার পর রেজিও এবার ডাইকে বলে, তুমি বরের পোশাক পরে ওর পাশে গিয়ে দেখতে পারো যে কেমন দেখায়। কিন্তু ডাই তখন সেখান থেকে উঠে বেরিয়ে যায়। হয়তো ডাইও বেবেকে পছন্দ করে, আর পছন্দের মানুষ অন্যের হয়ে যাচ্ছে এটা নিজের চোখে দেখাটা পৃথিবীর অন্যতম শাস্তিগুলোর একটা। আপনারা কি বলেন কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন। ডাই যাবার পর বেবেও মন খারাপ করে। এরপর ড্রেসিং রুমে গিয়ে জিও বলে, বেবে তুমি কি ডাইকে ভালোবাসো? বেবে তখন তাকে জানায় যে হ্যাঁ, আমি ডাইকে পছন্দ করি আর ভালোবাসি। এবার জিও তাকে বলে, তুমি কি চাও সে একজন বড় আর্টিস্ট হোক বা অনেক বড় বিখ্যাত আর্টিস্ট হয়ে যাক? তাহলে তুমি তাকে সাহায্য করতে পারো, তুমি তার মডেল হয়ে যাও। একজন আর্টিস্ট তখনই ফেমাস হবে যখন সে কারোর নুড ছবি আঁকবে। বেবে কম বয়সী একটা মেয়ে ছিল, তাই তাকে কথার জালে ফাঁসানো অনেক সহজ ছিল। পরের দিন বেবে মায়ের সাথে একটা অনুষ্ঠানে যায়, কিন্তু কিছু সময় পর সে সেখান থেকে পালিয়ে আসে আর রেজিও তাকে একটা জায়গায় নিয়ে আসে যেখানে আগে থেকেই ডাই তার জন্য একটা রুমে অপেক্ষা করছিল। এরপর রেজিও তাদেরকে একা ছেড়ে দিয়ে চলে আসে। বেবে এক এক করে তার কাপড় খুলতে শুরু করে। ডাই তখন তাকে বলে, এসব উচিত হবে না। কিন্তু বেবে বলে, তোমাকে যদি ফেমাস আর্টিস্ট হতে হয়, নাম টাকা সম্মান কামাতেই হয়, তবে এটা করতেই হবে। জিও তো বেশ খুশি ছিল কারণ দুইটা প্রেমিক প্রেমিকাকে রুমে একা ছেড়ে দিয়ে এসেছে, কিছু তো একটা হবেই। কিন্তু আসলে কিছুই হয় না। ডাই যথেষ্ট কন্ট্রোল রাখতে পারে নিজেকে, আর জিওর প্ল্যান এবারে মতো ফেল হয়ে যায়। এরপর দেখা যায় ফেমিও একটা চিঠি লিখছিল। লিখতে লিখতে সে ঘুমিয়ে পড়ে। চিঠির ওপর সে একটা ট্রেন আঁকিয়েছিল। ইয়াফান এসে সেই ট্রেনের উপরে ধোঁয়া এঁকে দিয়ে চলে যায়। আর ঘুম থেকে উঠে এটা দেখে ফেমিও বেশ ইমপ্রেস হয়ে যায়, আর এভাবে ইয়াফানের প্রতি তার মন গলতে শুরু করে। আর অন্যদিকে জিওর প্ল্যান সফল না হওয়ায় সে বেবের মাকে ফোন করে সবকিছুই বলে দেয় যে তার মেয়ে একজন আর্টের টিচারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। বেবের মা তো ভীষণ রেগে যায়, আর সে দ্রুত সেখানে পৌঁছে যায় যেখানে ডাই আর বেবে আর্ট করছিল। সেখানে গিয়ে সে সেই নুড পেন্টিংও খুঁজে পায়, আর সে ধরেই নেয় যে এদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। দুজনই বেশ ভয় পেয়ে যায়। তখন ডাই বলে, আমি আপনার মেয়েকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। কিন্তু বেবের মা তো এই কথা শুনে আরো বেশি রেগে যায় আর বলে, তোর মতো গরিব আর্টিস্ট ঠিক মতো ইনকাম করতে পারিস না, তুই আবার আমার মেয়েকে বিয়ে করতে চাস? অন্যদিকে ইয়াফান ফেমিউকে নানাভাবে বোঝাতে থাকে যে সে যেন তার স্বামীকে ভুলে যায়, কারণ যে মারা গেছে সে তো তার কাছে আর ফিরে আসবে না। আর ফেমিউর স্বামীর একটা বই ছিল তার কাছে, ইয়াফান সেটাকে নিয়ে পানিতে ফেলে দেয়। এরপর ইয়াফান ফেমিউর হাত ধরে অনুনয় করে বলে, যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই প্রেমে পড়েছি, ভালোবেসে ফেলেছি। এমনকি ইয়াফানের চোখে পানিও চলে আসে, মনে হয় যেন সত্যি ইয়াফান তাকে মন থেকে ভালোবাসে। কিন্তু ফেমিউ ভাবে ইয়াফান একটা প্লে বয়, সে সব মেয়েকে একই লাইনই বলে থাকে আর একইভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে ইমপ্রেস করতে চায়। আসলে এটাই সত্যি, ইয়াফান এভাবেই সব মেয়েদেরকে ফাঁদে ফেলে। এসব ভালোবাসা ইমোশন কিছুই না, তার উদ্দেশ্য শুধু বিছানায় নেওয়া। ইয়াফান চলে যায়, আর এরপর আমরা ফেমিউকে বাগানে উদাস মনে ঘুরতে দেখি। এদিকে বেবের মা খুবই চিন্তিত থাকে তার মেয়েকে নিয়ে। সে ভাবে, ইয়াফানের মতো প্লেবয়ের হাত থেকে মেয়েকে তো বাঁচাতে পেরেছিলাম, কিন্তু এখন এই ডায়ের হাত থেকে কিভাবে বাঁচাবো? বেবে তো ডায়ের জন্য একদম পাগল হয়ে গিয়েছে। সেখানে আবার ইয়াফান আর জিও ছিল। জিও বেবের মাকে পরামর্শ দেয় সে যেন বেবেকে নিয়ে দূরে চলে যায়, এই শহর থেকে অন্য কোথাও। কিন্তু এবার ইয়াফান কিছুটা রাগান্বিত হয়। এখন ইয়াফানের মাথায় জিদ চাপে যে সে এই বেবেকে বিছানায় পেতে চায়। জিও এবার মনে মনে বেশ খুশি হয়ে যায়। তো প্ল্যান অনুযায়ী ইয়াফান প্রথমে বেবেকে হেল্প করে, ইমোশনালি সাপোর্ট দেয়। বেবে আর ডায়ের সাথে ফোনে কথা বলায়। এরপর ফোন কেটে যাওয়ার পর বেবে যখন কান্না করে তখন ইয়াফান তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। এরপর এক পর্যায়ে ইয়াফান বেবের মাঝে ফিলিংস তৈরি করে আর তার সবকিছুই খুলতে থাকে, আর আস্তে আস্তে সবকিছুই করে ফেলে। যদিও প্রথমবার সে ভালো এনজয় করে, কিন্তু পরে তার মনের মধ্যে অপরাধ বোধ কাজ করে। অন্যদিকে ইয়াফান জিওকে ফোন করে বলে যে সে তার মিশন কমপ্লিট করেছে। জিও বেশ খুশি হয় তার এক্স বয়ফ্রেন্ডের উপরে রিভেঞ্জ নিতে পেরে। এরপর ইয়াফান বাড়িতে ফিরে আসলে ফেমিউ জানায় লাইট আবারও খারাপ হয়ে গিয়েছে। তো লাইট ঠিক করার সময় সে দেখে ইয়াফানের দেওয়া চিঠিগুলো সে যত ছিঁড়ে ফেলুক না কেন সেগুলো বেশ যত্ন করে রেখেছে। এরপর ফেমিউ ইয়াফানকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু পরে নিজেই পিছিয়ে যায়। পরদিন এসব মায়া ইমোশনাল অ্যাটাচমেন্ট কাটানোর জন্য সে ব্যাগটা গুছিয়ে শহর থেকেই চলে যায়। কিন্তু ইয়াফান ফেমিউর পিছু পিছু সেখানে যায়, আর তাকে দেখে ফেমিউ ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। এবারও এভাবে তাদের মাঝে ফিলিংস তৈরি হয়, আর দুজনেই উত্তেজিত হয়ে যায়। এরপর তাদের মধ্যে গভীর শারীরিক সম্পর্ক হয়। তারপর ইয়াফান চলে আসে জিওকে খবর দিতে যে সে এই মিশনটিও কমপ্লিট করে ফেলেছে। জিও তখন বাথটাবে ছিল। সে এই খবর শুনে মজা পেয়ে হাসতে থাকে।
কিন্তু জিও বলে তার মনে হয় ফেমিও তাকে ভালোবাসতে শুরু করেছে। তবে ইয়াফানের মনে এখন আর এসব নেই। সে এখন জিওকে বিছানায় পেতে চায়। প্লেবয়দের স্বভাব তো এমনই হয়, একের পর এক নতুন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে আর তার নিজের শরীরে ক্ষুধা মেটায়। কিন্তু জিও বলে আগে ফেমিওর সাথে সম্পর্ক শেষ করো, তারপর আমার কাছে আসবে। ইয়াফান এবার সেটাই করে। যেভাবে সিগারেট শেষ হলে ফিল্টার পায়ে পিষে ফেলতে হয়, ইউজ করা শেষে টিস্যু ডাস্টবিনে ফেলতে হয়, সেভাবেই সে ফেমিওকে ইগনোর করতে শুরু করে দেয়। কারণ তার উদ্দেশ্য ছিল শরীর, আর সেটা পাওয়া হয়ে গিয়েছে। কিন্তু ফেমিও বলে সে ইয়াফানের জন্য খাবার রান্না করেছে, তো ইয়াফানকে তখন আসতেই হয়। তারপর দুজনেই একটা ভালো সময় কাটায়। তো এক পর্যায়ে ইয়াফান ফেমিওকে জিজ্ঞেস করে, আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই তাহলে তুমি কি করবে? ফেমিও ইমোশনাল হয়ে জবাব দিয়ে দেয়, আমি তো মরেই যাব। বোঝাই যায় বেশ ভালোই প্রেমে পড়েছে ফেমিও। এরপর ইয়াফানের মনে হয় হয়তো সেও প্রেমে পড়ে যাচ্ছে। তার মধ্যেও অদ্ভুত ফিলিং আসে। একদিন সে মদ্যপ অবস্থায় রাতের বেলায় জিওর বাড়ি যায়, যেখানে গিয়ে আরেক কাণ্ড দেখা যায়। জিও সেখানে ডায়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। মদ্যপ অবস্থায় ইয়াফান এসব দেখে তো আরো বেশি রেগে যায়। তার টার্গেট করা মেয়ের সাথে ডায় একই বিছানায়। সে তখন গালিগালাজ করতে থাকে আর ডাইকে তাড়িয়ে দেয়, আর সেই বিছানায় শুয়ে পড়ে থাকে। পরের দিন জিও ডেকে পাঠায় ফেমিউকে। তার বাসায় ইয়াফান সারা রাত ছিল, এটা সে জানিয়ে দেয়। ফেমিউ সেই সব দেখে বেশ কষ্ট পায়, আর আরো কষ্ট পায় যখন ইয়াফান বলে, আমি একটা প্লে বয়, আমার স্বভাব কোনোদিনই বদলাবে না, আমি কাউকেই ভালোবাসতে পারি না, আর আমার কাজই এক এক মেয়ের সাথে এক এক সময় রাত কাটানো। এসব বলে সে ফেমিউকে চলে যেতে বলে। ফেমিউ কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। আর তখন ইয়াফান বলে, আমি বাজিতে জিতে গিয়েছি, এখন তুমি আমার হবে সারা জীবনের জন্য। কিন্তু জিও এবার বলে, তুমি ফেমিউকে ভালোবেসে ফেলেছো, তাই তুমি হেরে গিয়েছো। এটা শুনে ইয়াফান রেগে যায় আর জিওর সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে যায়, কিন্তু পারে না। এরপর সে জিওকে হুমকি দেয় যে সে তাকে বরবাদ করে দেবে। অন্যদিকে জিও তখন ডাইকে জানিয়ে দেয় ইয়াফান বেবের সাথে শারীরিক সম্পর্ক করেছিল। ফেমিউ এখানে আত্মহত্যা করার জন্য বারান্দার কিনারায় দাঁড়ায়। ইয়াফান তার কাছে আসছিল, কিন্তু পথে ডাই তাকে গুলি করে পেছন থেকে। কারণ বেবের সাথে ইয়াফান যা করেছে তা ডাই মেনে নিতে পারেনি। তবে ইয়াফান তখনই মারা যায় না। সে রক্তাক্ত অবস্থায় ফেমিউর বাসায় গিয়ে দরজা ধাক্কা দেয় আর শেষবারের মতো দেখা করতে চায়, কিন্তু ফেমিউ দরজা খোলে না। এরপর ইয়াফান আহত রক্তাক্ত অবস্থায় চলে যেতে থাকে, কিন্তু গেটের কাছে গিয়ে লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখে ফেমিউ ছুটে আসে। এরপর ইয়াফান ফেমিউর কাছে মাপ চায়, আর ফেমিউর কোলে মাথা রেখে ইয়াফান শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর অনেকদিন পর দেখা যায় ফেমিউ একটা স্কুলে শিক্ষক হিসেবে কাজ শুরু করেছে, আর সে ওইভাবেই ট্রেন আঁকিয়েছিল, আর তার উপর দিয়ে সেভাবেই ধোয়াকে দিয়েছিল যেভাবে ইয়াফান দিয়েছিল। আর এরই মধ্য দিয়ে এই অসাধারণ মুভির কাহিনীটি শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে করে নতুন ভিডিও আসলেই আপনাদের কাছে সেটা মুহূর্তেই পৌঁছে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে মনে রাখুন।